নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, একটি মর্মান্তিক ঘটনা নিয়ে আজকের এই ভিডিওটা করছি। ফেসবুকে পোস্ট দিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দিলেন তরুণী। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু প্রত্যাশা মতো কোথাও ভর্তির সুযোগ পাননি। অভিমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন পিউ কর্মকার নামের 18 বছরের এক তরুণী। গত মঙ্গলবার 30 এপ্রিল রাত 8:15টার দিকে তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পিউ কর্মকারের বাড়ি রাজবাড়ী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বিনোদপুর গ্রামের 2 নম্বর রেলগেট এলাকায়। রাজবাড়ী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। 2 ভাই ও 1 বোনের মধ্যে পিউ ছিলেন মেজো। পিউ বিকালের দিকে বাড়ি থেকে বের হন, সন্ধ্যার পরও বাড়ি ফেরেননি। এরপর ফেসবুকে পিউর পোস্ট দেখতে পেয়ে স্বজনেরা শহরের গোদারবাজার ও সোনাকান্দর ঘাট এলাকায় খোঁজাখুঁজি করেন। পরে তাদের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রাত 8:15টার দিকে সোনাকান্দর ঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পদ্মা নদীতে ঝাঁপ দেওয়ার আগে পিউ কর্মকার ফেসবুকে পোস্টে উল্লেখ করেন, বাবা মার অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে, কিন্তু আমি কিচ্ছু দিতে পারি নাই। পোস্টের শেষের দিকে হতাশার কথা উল্লেখ করে পিউ লেখেন, সারাটা দিন ঘরের মধ্যে একা একা বসে থাকি। মানুষের কত ফ্রেন্ড, কত কিছু, কিন্তু আমি আমার পাশে কাউকে পাই নাই। হয়তো আমাকে সাপোর্ট করার মতো কেউ থাকলে আজকে এই মৃত্যুটা হইতো না। আমার মৃত্যুর জন্য আমার বড় বড় স্বপ্নগুলোই দায়ী। আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারি নাই। পোস্টের শেষে সবার কাছে ক্ষমা চান এই তরুণী। তো দর্শক, পোস্টের শেষে সবার কাছে ক্ষমা চান এই তরুণী। আসলে আমাদের সমাজের আমি, আপনি, আমরা সবাই বরং এই তরুণীর কাছেই ক্ষমা চাওয়া উচিত। কারণ আমরা তাদের প্রত্যাশাটাকে বা আমাদের প্রত্যাশাটাকে তাদের ওপর এমনভাবে চাপিয়ে দেই, আমাদের প্রত্যাশার হাতটা এত লম্বা হয়ে যায় যে এই তরুণ তরুণীরা সেটা আর অ্যাচিভ করতে পারে না, সেটাকে আর পূরণ করতে পারে না। কারণ এত বড় আমাদের প্রত্যাশা এবং তাদের সামর্থ্য হয়তো এতটুকু, এবং এই এতটুকু সামর্থ্য হয়তো তার কাছে অনেক, কিন্তু আমরা সেটাকে কোনো মূল্য দিই না, আমরা কোনো শ্রদ্ধা করি না। আমরা আমাদের প্রত্যাশাগুলি এই ছোট ছোট কোমলমনা মানুষের কাছে, মানুষের মগজে ছোটবেলা থেকে ঢুকিয়ে দিই। আমরা বলি না একটা সুন্দর মানুষ হবার জন্য, আমরা সুন্দর মানুষ মুখে মুখে বলি এবং সেই সুন্দর মানুষগুলির একটা ডেফিনেশন তাদের মধ্যে ঢুকিয়ে দেই। সেইটাই সুন্দর মানুষ, ভালো চাকরি করতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এই হতে হবে, সেই হতে হবে, নানান কিছু। কিন্তু সুন্দর মানুষের সংজ্ঞাটা আমাদের কাছে সেই বৈষয়িক সংজ্ঞা, যে তোমার সার্টিফিকেট কত বড়, তুমি কত টাকা কামাইলা, সেটাই। কিন্তু এর বাইরেও যে সুন্দর মানুষের সংজ্ঞা হতে পারে, বা সুন্দর মানুষেই সংজ্ঞাগুলি যে এগুলি মানে অন্যগুলি, নট অনলি টাকা পয়সা সার্টিফিকেট, এগুলি কিন্তু আমরা একটা নকল, একটা অবজেক্টিভ, নকল একটা উদ্দেশ্য, নকল একটা লক্ষ্য, নকল একটা স্বপ্ন তাদের সামনে তুলে ধরি। এবং তারা কি করে, এই যে মেয়েটা বলল যে তার এমন একটি বন্ধু ছিল না, মানুষের বড় অনেক অনেক বন্ধু থাকে, কিন্তু আমার পাশে আমি কাউকেই পাইনি। মেয়েটি হয়তো আমি কিন্তু মা বাবাকেও দোষ দেব না, আমি তাদের শোকে শোকাহত, ব্যথিত। এটা কোনো মা বাবাই চায় না যে, হয়তো সব মা বাবাই অবশ্যই চায় ছেলে মেয়েদের ভালো হোক, কিন্তু এই ভালোটা চাইতে গিয়ে, কারণ আমরাও তো সমাজেরই মানুষ, সমাজের প্রেশারটা আমাদের ওপরও আছে। কিন্তু আমি সমাজটাকেই আজকে এই কাঠগড়ায় তুলব এই কারণে যে আমাদের পুরা সমাজটাই বিপদগামী। আমরাই জানি না আমরা কি চাই। আমরা আজকে এই যে মেয়েটা ঝরে গেল, এখন বলবো যে ও কেন আমরা এটা করলাম, সমাজ বলবে, আমি বলছি কেন আমরা এটা করলাম, কেন এই মেয়েটার উপর একটা মানে আনবিয়ারেবল, আনঅ্যাচিভেবল একটা
বার্ডেন, একটা অব্লিগেশন তার মধ্যে আমরা ঢুকিয়ে দিয়েছিলাম। মেয়েটি দিনরাত নিশ্চয়ই পড়াশোনা করত এবং তার স্কুল কলেজের রেজাল্ট এবং বিশ্ববিদ্যালয় বা পরবর্তীতে আপনার হায়ার এডুকেশনের কিন্তু দুইটা আলাদা জিনিস, তাই না? মানে এত এত ছাত্রছাত্রীদের তারপরে শেষ পর্যন্ত যোগ্যতমের জয় হবে। এখন যোগ্যতম কারা? শুধু বই মানে এই পোকাদের? অবশ্যই না। আপনি ভালো পড়াশোনা করছেন, ভালো রেজাল্ট করছেন, সব কিছু, কিন্তু যখন আপনি অ্যাডমিশন টেস্টে যাবেন আপনার কিছু কিছু জিনিস, আপনার যদি এই স্বকীয়তা না থাকে, আপনি যদি রিয়েলি ট্যালেন্টেড না হন, তাহলে মুখস্থ বিদ্যা দিয়ে কিন্তু সেই সব জায়গা আপনি অতিক্রম করতে পারবেন না। অথচ আপনার সেই ট্যালেন্টটা, পুঁথিগত বিদ্যা, যেটা ভাবছেন যে ও আপনি তো অনেক ট্যালেন্ট, আপনি অনেক কিছু, আপনাকে ও তুমি তো অনেক ভালো রেজাল্ট করো, তুমি সব গোল্ডেন এ প্লাস, তোমার মানে মিষ্টি খাওয়া খাই কত কিছু হয়ে যাচ্ছে। কিন্তু দেখা গেল যখন ইউনিভার্সিটি বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং, যেটা আমরা সাফল্যের মাপকাঠি হিসাবে দেখি, এইগুলিতে যখন যায় তখন আপনার যেই সেই এক্সট্রা সামথিং, যেই জিনিসটা দরকার, সেইটা না থাকলে আপনি ওই সব জায়গায় যেতে পারবেন না। আর তখনই এই যে মেধাবী, তারা অবশ্যই মেধাবী, হয়তো অন্য দিকে, তারা হয়তো অন্য দিক থেকে অন্য কিছু যদি তাদের ওপর তারা নিজে নিজে একটা পথ বেছে নিত, তাহলে কিন্তু অনেক হয়তো ভালো করতো। কিন্তু যেহেতু আমাদের দেখানো পথে আমাদের স্বপ্নটা পূরণ করতে গিয়ে এদের মতো এই মেধাবী ছাত্রছাত্রীরা আসে, অথচ দে ডোন্ট নো, দে হ্যাভ নো মানে ইন্টারনাল যেই অ্যাফিনিটি টুয়ার্ডস দিস, তো তখন তারা আর কুলিয়ে উঠতে পারে না। তখন তারা এই যে কী হয়, হতাশাগ্রস্ত হয়ে যায়। মেয়েটা পড়েছে, সারা দিন রাত পড়েছে, ভালো রেজাল্ট করেছে স্কুল কলেজে, এবং সেই পড়াকে তার ধ্যান জ্ঞান মনে করেছে, কিন্তু পাশাপাশি হয়তো খেলাধুলায় মত্ত ছিল না, হয়তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ছিল না, হয়তো বন্ধু বান্ধবের সাথে মিশত না যদি আমার পড়াশোনার ব্যাঘাত ঘটে। এবং যখন তার প্রয়োজন, যখন সে ব্যর্থতার মুখোমুখি হয়েছে, ব্যর্থতার যখন তার সামনে এসে দাঁড়িয়েছে, তখন আশেপাশে পিছনে তাকিয়ে দেখেছে এই ব্যর্থতাকে সামলানোর ক্ষমতা তার নেই, তার এই পিছনে বা সামনে তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ নেই, তার কারোর সাথে কথা বলার মতো কেউ নেই। মানে এই পৃথিবীতে সে নিজেকে তখন একা ভাবা শুরু করছে। আর একইভাবে হয়তো দেখেছে পরিবারে মা বাবা বা আত্মীয় স্বজন বা সমাজ ভেবেছে ওই মেয়েতে এত ভালো করতো, হঠাৎ করেছে তো কোনো কিছুতে। এই জিনিসগুলির কারণে হয়তো সে তার পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে, সমাজের কাছে, কারো কাছে তার নিজের কষ্টগুলো, ব্যথার কথাগুলি সে বলতে পারতো না। এবং সেই ব্যথাগুলি, মনের কথাগুলি না বলতে পারার কারণেই, ব্যর্থতার কথাগুলি না বলতে পারার কারণেই ফেসবুকে আশ্রয় নিয়েছে, ফেসবুকে নিজেকে উগরে দিয়েছে এবং বলেছে সারাটা দিন ঘরের মধ্যে একা একা বসে থাকি, মানুষের কত ফ্রেন্ড, কত কিছু, কিন্তু আমি আমার পাশে কাউকে পাই নাই। হয়তো আমাকে সাপোর্ট করার মতো কেউ থাকলে আজকে এই মৃত্যুটা হইতো না। কি কঠিন কথাগুলি এবং কি বাস্তব কথাগুলি, এবং সে এই কথাগুলি উপলব্ধি করেছে যে এই যুদ্ধটা আমি একা করতে পারছি না, কিন্তু আমার পাশে সেই সহযোদ্ধাটা কোথায়। এই ভিডিওটি করার উদ্দেশ্য, আমি আর কোনো কিছুই বলতে চাই না। আপনারা এই মেয়েটির জীবন থেকে প্রত্যেকেই নিজেদের জন্য, নিজেদের সন্তানের জন্য, নিজেদের নাতি নাতনির জন্য এবং সমাজে যারা আছে, যাদের উপর আমরা ইররেশনাল কিছু স্বপ্ন চাপিয়ে দেই, অন্তত এই জিনিসগুলি দেখে একটু যদি আমরা সচেতন হই এবং আমরা যদি সেই প্রত্যাশার রাশ টেনে ধরি, তাহলে কিন্তু অনেক মানুষ বেঁচে যাবে। এবং এই যে যারা বেঁচে আছে, যারা এই যে মেয়েটার মতো মানে জীবন দেয় নাই অথচ জীবন টেনে নিয়ে যাচ্ছে, তাদেরও কি মানে অনেক কষ্ট হয় না? যাতে এই মানুষগুলিকে যাতে বোঝা যায়, মানুষের পাশে দাঁড়ানো যায়, এই মানুষগুলির জীবনটাকে যাতে সুখকর করা যায়। আমার একটি ঘটনার কথা মনে আছে। একটি মেয়ে, 15 বছরের মেয়ে, বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছিল এবং মেয়েটি সুপার ট্যালেন্ট, এবং সে বাংলাদেশ থেকে সে এসেই সে প্রচুর ভালো, পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, কিন্তু অনেক
সুন্দর সুন্দর ছবি আঁকতে পারতো, দারুণ, মানে ন্যাচারাল বর্ন ট্যালেন্ট। এবং সেই মেয়েটি ছবি এঁকেই সময় কাটাতো। এবং আপনারা জানেন যে ছবি আঁকা যারা আঁকতে পারে আর্টিস্টরা, সত্যিকারের গুণী আর্টিস্টরা, তারা কিন্তু আর্থিকভাবে অনেক সফল হতে পারে এটা। এবং এদের মতোই মানে যে কোনো আর্টিস্টিক, আপনি গান গাইলে যেমন পয়সা কামাইতে পারবেন, নাচলে যেমন পয়সা কামাইতে পারবেন, আপনি যখন খেললে যেমন, যেন এনিথিং, এনি ট্যালেন্ট ইউ হ্যাভ বিসাইডস দি ইউনিভার্সিটি বা পড়াশোনা, এগুলির বাইরে আপনার অন্যান্য ট্যালেন্ট কিন্তু আরও বেশি রিওয়ার্ডিং। এবং আমরা যেহেতু বাংলাদেশের মা বাবা, আমরা সেই জিনিসটাকে কদর দিতে পারি না যে মেয়েটা ছবি আঁকতে পারে সুন্দরভাবে, এবং সেই জিনিসটাকে পৃষ্ঠপোষকতা না করে প্রতিদিন এই মেয়েটাকে তার মা বাবা বকাঝকা করতো। তোর লইগা এই দেশ চাইরে আইসাও শান্তি পাইলাম না, তুই এখানে আইসা কি করবি, এই আর্ট মার্ট কেডা খাইবো, এই সে এগুলো দিয়া। পরে মেয়েটি মাত্র মাস 3 হয়েছিল আমেরিকায় আসছে, স্কুলে যাইতো, স্কুলে যাওয়ার মানে স্কুল থেকে সে এনকারেজমেন্ট পাইতো তার এই আর্টের কাজ করার জন্য, সে বাসায় আর্ট করতো। হ্যাঁ, আর এখানে আসলে তো আপনার নানান যখন সুযোগ সুবিধা দেখেন, তখন আপনার যে সুপ্ত প্রতিভাগুলি আছে এগুলি আরও বেশি উজ্জীবিত হয়ে ওঠে। তো মেয়েটা সেগুলিতে যে তোরে আমরা ভাবছি যে এইখানে আইনা ভালো কর্ম, তুই আরও বেশি শুরু করে দিছিস, সেই করে পরে একদিন মেয়ে বাথরুমে মানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এবং আমি সেইখানে গিয়েছিলাম। তারপরে তার মা বাবা কত খুশি, মানে খুশি মানে কি, দুঃখের মধ্যেই মেয়ের ছবিগুলি দেখাচ্ছিল, প্রত্যেকটা রোমে 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 রোমে, মানে সারা বাড়িতে ছবি ভর্তি, মেয়ের আঁকা ছবি। নিশ্চয়ই সেই ছবিগুলি আজকে অনেক বছর হয়ে গেছে, সেই ছবিগুলি তাদের আছে, তারা দেখে মেয়েকে, মেয়ের ছোঁয়া সেই ছবিগুলিতে পায়। কিন্তু তারা তো মেয়েটাকে হারিয়ে ফেলেছে, বিকজ ইরেশনাল এক্সপেকটেশন এই মেয়ের ওপর তারা চাপিয়ে দিয়েছিল, এবং সেই মেয়ের মনটাকে তারা বিষাক্ত করে ফেলেছিল। সেই মেয়েটা কোনো কিছু করার, সেই আর্টকে এই করার জন্য, মানে আর্টের অন্বেষণ করার মতো একটা পরিবেশ সেখানে পায়নি। তার দম ফাটা মনে হয়েছিল সেই বাড়িতে। সে মা বাবার সেই ভালোবাসাটুকু, মা বাবার কাছ থেকে সেই অনুপ্রেরণাটুকু পায়নি। এবং অবশেষে খুব অল্প বয়সে, 15 বছর বয়সে মেয়েটি আত্মহত্যা করেছিল। খুব মানে করুণ একটি জিনিস। আমি মানে সেই কত বছর আগে, আমি এটা কখনোই ভুলবো না। তো যাই হোক দর্শক, এই জিনিসগুলি নিয়েই, এই জিনিসগুলি থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, যাতে অকালে কোনো প্রাণ যাতে ঝরে না যায়, যেন আমরা ওই আর্টিফিশিয়াল অ্যাচিভমেন্ট, সাফল্যের দিকে আমরা না গিয়ে আমরা প্রকৃত সাফল্য কোনটা সেটা চিনতে পারি, বুঝতে পারি, এবং সেই দিকেই আমাদের সন্তান সন্ততি এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারি। পর্যন্তই সকলেই ভালো থাকুন। নমস্কার।